সুপ্রিয় দর্শক শ্রোতা, 90-এর গণ-অভ্যুত্থানের অন্যতম বিজয়ী ছাত্রনেতা এস.এম. কামাল হোসেন আওয়ামী লীগের নেতা। এখন এই গত জুলাইতে তারা পরাজিত হয়েছেন। আগস্টে পরাজয়টা সম্পূর্ণ হয়। এখন জুলাই, কি দেখছেন এস.এম. কামাল হোসেন? সরাসরি তার কাছে যাচ্ছি। কামাল ভাই, আপনাকে শুভেচ্ছা। আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে যারা আমার কথা শুনছেন তাদেরকে ধন্যবাদ। এই জুলাইটা সেই জুলাইয়ের কাছে নিয়ে যাবেন না দূরে ঠেলে দেবেন? বাংলাদেশের ইতিহাসে কয়েকটি মাস আছে ষড়যন্ত্রের মাস, তার মধ্যে জুলাই আগস্ট দুইটি মাস। জুলাই মাস ষড়যন্ত্রের মাস। এটি ছিল একবিংশ শতাব্দীর সব কূপের পাঠ্য বই, যেখানে গণ আন্দোলনের ছায় রাষ্ট্রীয় নেতৃত্বকে হটানো হয়, সংবাদ মাধ্যমকে নিরস্ত্র করা হয়, আন্তর্জাতিক প্রোপাগান্ডার সহায়তা রচিত এক ভুয়া গণহত্যার কাল্পনিক গাথা, যার লক্ষ্য ছিল রাষ্ট্রীয় বৈধতাকে বিশ্ব মঞ্চে প্রশ্নবিদ্ধ করা। সেই জুলাই, যেখানে গুজব ও ষড়যন্ত্রের মাধ্যমে দেশে শুরু হয় দাঙ্গা, আর এর পিছনে উদ্দেশ্য ছিল দেশ বিক্রি করে দেওয়া। আজকের এই জুলাইতে দাঁড়িয়ে সেইটা বাস্তবে পরিণত হয়েছে। বাঙালির অনুভূতি, শক্তি, সাহস, প্রেরণা, গণতন্ত্রের মানুষ কন্যা বঙ্গবন্ধুর তনয় জননেত্রী শেখ হাসিনা অন্ধকার যুগে আলোর দিশার হিসাবে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করেছিলেন। তিনি এই জুলাই ষড়যন্ত্রের আগে 23শে মে 2024 14 দলের একটি মত বিনিময় সভায় বলেছিলেন, আমার ঘরে বাইরে যুদ্ধ করতে হচ্ছে। ঘরে জঙ্গি জামাত বিএনপি, বাইরে আন্তর্জাতিক ষড়যন্ত্রকারী যারা দেশটাকে লিজ নিতে চায়। জননেত্রী শেখ হাসিনা বলেছিলেন, আমি 30 লক্ষ শহীদের রক্তের সাথে বেইমানি করে আমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে, আমি 1 ইঞ্চি জায়গা কাউকে দেব না প্রধানমন্ত্রী থাকার জন্য। জনগণ চাইলে প্রধানমন্ত্রী থাকবো, জনগণ না চাইলে ক্ষমতা ছেড়ে দেব। আজকে দেখেন যে জুলাই যে দেশ বিক্রির ষড়যন্ত্র ছিল, জুলাই যে গণতন্ত্র হত্যার জন্য ষড়যন্ত্র ছিল, আজকে সেটা শেখ হাসিনার সেই কথা সত্যে প্রমাণিত হয়েছে। তিনি বলেছিলেন যে এই আন্দোলন সাধারণ ছাত্রদের আন্দোলন না, এই আন্দোলন শুধু কোঠার মধ্যে সীমাবদ্ধ না, এই আন্দোলন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র, গণতন্ত্রকে হত্যা করার ষড়যন্ত্র, আমাকে উৎখাত করার ষড়যন্ত্র, জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র। সেদিন আপনার সব কথা ঠিক আছে, কিন্তু বাস্তব হচ্ছে ক্ষমতায় থেকে দেশ রক্ষা করা যায়, ক্ষমতায় থেকে সবকিছু করা যায়। আপনারা যাদেরকে বলছেন ষড়যন্ত্র করেছেন, তারা ষড়যন্ত্র সফল হয়েছেন, তারা ক্ষমতায় আসেন এবং আপনারা ক্ষমতার বহু দূরে। এই রাজনৈতিক বক্তৃতা দিয়ে মানুষকে কি আলো দেখাবেন আপনি? দেখেন, আমরা মনে করি বাংলাদেশের মানুষ যেভাবে
আজকে আপনি দেখেছেন, আমি একটি পত্রিকায় দেখলাম 57% মানুষ তারা অনিশ্চয়তার ভাতে দিন যাপন করছে, শঙ্কার মধ্যে দিন কাটাচ্ছেন যে কখন তাদের বাড়ি ইউনূসের মব সন্ত্রাস হবে, ইউনূস বাহিনী কখন মব সন্ত্রাস করবে। এই সাধারণ মানুষ একদিন বাঁচার জন্য ঘুরে দাঁড়াবে। সব সত্য এখানকার মানুষের, মানুষ ঘুরে দাঁড়াবে, সবকিছু করবে, আপনারা আবার ক্ষমতায় ফিরে আসবেন, মানুষগুলো আবার হারিয়ে যাবে। আলোটা কোথায় তার কাছে? সে তো 57 ভাগ 58 ভাগ বেশি, সে অনিশ্চয়তা আছে। আপনাদের কাউকে পাচ্ছে না, আপনাদের নেতা কর্মীরা নানাভাবে অনিশ্চয়তায় ভুগছেন, কোনো নেতৃত্ব নাই। আমি আপনারে বলি, নেতৃত্ব আছে। আজকে বাংলাদেশে কয়েকজন সিনিয়র নেতৃবৃন্দ পালিয়ে আসছে, প্রায় আমাদের 110 জন মন্ত্রী এমপি নেতৃবৃন্দ জেলখানায় আছেন। কিন্তু সারা বাংলাদেশে আমাদের নেতাকর্মী আছেন, এবং 5ই আগস্টের পরে তারা আরো বেশি সুসংগঠিত আছে। হ্যাঁ, তাদের উপর অত্যাচার হচ্ছে, নির্যাতন হচ্ছে। আপনি দেখেন এই মানে হিন্দু মেয়েদের উপর যেভাবে নির্যাতন করা হচ্ছে, শুধু হিন্দু মেয়েদের না, পাকিস্তান হানাদার বাহিনী যেভাবে নির্যাতন করছে, ঠিক সেইভাবে মুক্তিযুদ্ধের পক্ষের প্রতিটি মানুষকে আজকে মানুষ আতঙ্কের ভিতরে আছে। কখন তার উপর মব সন্ত্রাস হবে, কখন তার বাড়িতে গিয়ে তার মেয়েকে রেপ করবে, এই যে অনিশ্চয়তার ভিতরে আছে। আপনি দেখেছেন যে ছেলেকে না পেয়ে মেয়েকে মায়ের গায়ে হাত তোলা হয়েছে, স্বামীকে ঘরে বেঁধে স্ত্রীকে রেপ করা হয়েছে। এই হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশে আপনার গণতন্ত্রকে রেপ করা হয়েছে, আপনার মানুষের অর্থনৈতিককে রেপ করা হয়েছে, সাধারণ মানুষকে রেপ করা হচ্ছে, সংখ্যালঘু সম্প্রদায়কে রেপ করা হচ্ছে। অর্থাৎ বাংলাদেশ ইউনূস একটা ধর্ষকের কালচার চালু করেছে। দুর্নীতি হচ্ছে, গণতন্ত্র হত্যা হচ্ছে, মব সন্ত্রাসের নামে মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা পরানো হচ্ছে। এই হচ্ছে বাংলাদেশ। এই বাংলাদেশ তো আমরা চাইনি। হ্যাঁ, আমরা জননেত্রী শেখ হাসিনা 15 বছর রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল। আমাদের আমলে যদি অনিয়ম হয়ে থাকে, সেই অনিয়মের বিচার হবে। আমাদের আমলে যদি দুর্নীতি হয়, সেই দুর্নীতির বিচার হবে। আমাদের আমলে যদি গুম খুম হয়ে থাকে, সেই গুম খুন হত্যার বিচার হবে। আমাদের আমলে যদি গণতন্ত্র হত্যা কেউ করে থাকে, সেই গণতন্ত্র হত্যার বিচার হবে। কিন্তু আমাদের আমলে ধর্ষক, আপনি জানেন, ধর্ষক যারা ছিল তাদের বিচার হয়েছে, সাজা হয়েছে। বুয়েটে 8 বার হত্যাকাণ্ডের বিচার হয়েছে। কিন্তু আজকে কি বাংলাদেশে কোনো বিচার হচ্ছে? বাংলাদেশে মানুষের কোনো জীবনের নিরাপত্তা আছে? বাংলাদেশের এই যে নাই, বিচার হচ্ছে না, কারণ হচ্ছে আপনারা নাই, দৃশ্যপটে আপনারা নাই। আপনারা এরশাদ বিরোধী আন্দোলনের সময় নেতৃত্বে ছিলেন, আপনারা এরশাদ বিরোধী আন্দোলনের পরে ইলেকশনে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারে না ঠিক, কিন্তু আপনারা মাঠে ছিলেন, সমস্ত নির্যাতনকে মাঠ থেকে রুখে দাঁড়িয়েছেন। 2001 সালে আপনারা আবার ক্ষমতা হারিয়েছেন, তখনও মাঠে ছিলেন, এখন মাঠে নাই। আজকে শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম মামলার রায় হয়েছে, আপনি লক্ষ্য করেছেন? আজকে প্রথম মামলায় তার 6 মাসের কারাদণ্ড হয়েছে। এটা হচ্ছে একটা মানহানিকর মামলা। সেই যে বক্তৃতাটা শেখ হাসিনার, 226 জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছে, এই অডিওটা ভাইরাল হয়েছিল। মামলায় বলা হয়েছে, এখানে প্রথম আলোর রিপোর্ট, ওই মামলায় তার 6 মাসের কারাদণ্ড হয়েছে। শুনে, বিচারক হচ্ছেন যিনি আপনার মীর কাসেমের পক্ষে দাঁড়িয়েছিলেন। চিফ প্রসিকিউটর হচ্ছেন যিনি মতিউর রহমান যুদ্ধ অপরাধীদের বিচার
প্রক্রিয়ায় তাদের পক্ষে ছিলেন। এখানে তো সাজানো রায়, এটা একটা সাজানো নাটক। বঙ্গবন্ধু তার জননেত্রী শেখ হাসিনা হচ্ছেন এই শক্তির আতঙ্ক, এই শক্তির লক্ষ্য। শেখ হাসিনাকে যত তার মর্যাদা যত ক্ষুণ্ণ করা যাবে, শেখ হাসিনাকে বারবার হত্যা করার চেষ্টা করা হয়েছে। আজকে এই সাজানো রায় দিয়ে আজকে শেখ হাসিনাকে ওরা মনে করছেন শেখ হাসিনার চলার পথকে ওরা বন্ধ করতে পারবে, কিন্তু এই রায় বাংলাদেশের জনগণ মানে না, এই রায় যা বাংলাদেশের জনগণ বিশ্বাসও করে না। এটা ইনু জামাত বিএনপির সাজানো নাটক। আমরা মনে করি এর জবাব একদিন জনগণকে দিতে হবে। ৭৫ সালে ১৫ বঙ্গবন্ধুকে হত্যা করার পর বলেছিল যে কোনোদিন আর হত্যাকাণ্ডের বিচার হবে না। যুদ্ধ অপরাধীরা মনে করেছিল কোনোদিন যুদ্ধ অপরাধের বিচার হবে না। ২১ গ্রেনেড হামলারও কনকন করেছিল বিচার হবে না, কিন্তু বিচার একদিন হবেই। যারা অন্যায় করবে, যারা আজকে যারা বাঙালির, যিনি সততার প্রতীক, যিনি সাহসিকতার প্রতীক, যিনি বাংলাদেশটাকে যে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন, কই বলে শান্তিতে নোবেল পুরস্কার ডক্টর ইউনূস দেশকে এক অন্য জায়গায় নিয়ে যাবেন। এই 10 মাসে ডক্টর ইউনূস কি দিছেন? একজন ব্যবসায়ী নেতা বলেছেন 14ই আগস্ট বুদ্ধিজীবীদের হত্যা করে যেমন নেতৃত্ব শূন্য করা হয়েছিল, এখন ব্যবসায়ীদের হত্যা করার, ব্যবসা শিল্প কারখানা প্রতিষ্ঠান বন্ধ করে ব্যবসায়ীকে হত্যা করার চেষ্টা করেছে। এই 10 মাসে কিন্তু সেই কথা বলেছেন। আজকে বাংলাদেশ ধ্বংসের দ্বার প্রান্তে, সব দিক দিয়ে বাংলাদেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছেন। আজকে তারাই কিন্তু এক জায়গা হয়েছেন। এবং আপনারা সবাই নেতা কর্মীদের নিয়ে গেছেন টেলিগ্রাম গ্রুপে। আপনারা প্রতিদিন টেলিগ্রাম গ্রুপে বক্তৃতা দেন, নেতা কর্মীরা গ্রুপে বসে আপনাদের বক্তৃতা শুনেন। তারা গ্রুপে থাকেন, তারা যেমন রাস্তায় নেই, আপনারাও নেই। আপনি যেটা বলছেন, হ্যাঁ, আপনি যেটা বলছেন আমি এটা অসত্য না, আমি এটা অস্বীকার করব। কিন্তু 5ই আগস্ট 24 এই অনাকাঙ্ক্ষিত ঘটনার অনাকাঙ্ক্ষিত আমাদের কর্মীদের কাছে ছিল, আমাদের নেতৃবৃন্দের কাছে ছিল। ষড়যন্ত্র এইভাবে ঘিরে রেখেছে, এটা হয়তো আমরা আমাদের আত্মবিশ্বাসের কারণে আমরা হয়তো বুঝতে পারি আঘাতটা এসেছে। এবং তাদের কাছে যে অবৈধ অস্ত্র, আজকে যেটা বিভিন্ন জায়গায় জামাতের নেতাকর্মীদের কাছে পাওয়া যাচ্ছে, এবং জঙ্গিরা যেভাবে হামলা করেছিল, হ্যাঁ, অনেক নেতৃবৃন্দ জীবনের ভয়ে এদিক ওদিক পালিয়ে এসেছে। একজন উপদেষ্টার ব্যাগও পাওয়া যাচ্ছে AK-47 এর গুলি ভর্তি ম্যাগাজিন। আপনি তো দেখেছেন যে বাংলাদেশের, আমি যে এই বয়সে অস্ত্রের লাইসেন্স পাবে এটা কিন্তু বাংলাদেশে আইনে নাই। এবং এয়ারপোর্টের ভিতর ঢুকলেই, সে অস্ত্রসহ ঢুকলেই কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়। জননেত্রী শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিল, আওয়ামী লীগের এক নেতা অস্ত্রসহ ঢুকেছিল, তাকে কিন্তু থানায় যেতে হয়েছে। এখানে আইনের শাসন নাই, এখানে মানুষের মর্যাদা নাই, এখানে এই এখন কোনো কিছু নাই। বাংলাদেশে যে সরকার আছে এটা কিছু নাই, কারণ এই সরকার সংবিধানকে লঙ্ঘন করে। উপদেষ্টাও অস্ত্র আইন জানেন, উনি জানেন না কত বছর বয়সে মানুষকে লাইসেন্স পেতে পারে না পারে। না, আমি কই অস্ত্রের লাইন দিলে, কিন্তু অস্ত্র নিয়ে বা ম্যাগাজিন নিয়ে তো এয়ারপোর্টের ভিতরে ঢুকাই তো বেআইনি। এবং ওইটা সেখানে জব্দ করার কথা ছিল, ওইটা আরেকজনকে দেওয়া হয়েছে, সে ওইটা নিয়ে চলে গেছে। সঙ্গে সঙ্গে থানায় নিয়ে যাওয়া ছিল, এটা তো বেআইনি। এইখানে গোটা জাতি বুঝছেন যে ডক্টর ইউনূসের কোনো আইন তিনি মানেন না। আইন মানলে তিনি সংবিধান লঙ্ঘন করে আজকে উপদেষ্টা আছেন। মিথ্যার উপর মিথ্যা, অসৎ, ধর্ষক,
জঙ্গি খুনিদের পৃষ্ঠপোষক ডক্টর ইউনূস, দুর্নীতিবাজদের পৃষ্ঠপোষক মানুষ। আপনি আমার প্রশ্ন করেন, আপনাদের আমাদের দুর্নীতি হয়েছে, আমরা অস্বীকার করি না, কিন্তু প্রকাশ্যে ঘোষণা দিয়ে দুর্নীতি হচ্ছে। উনি লন্ডন গেলেন 4.5 কোটি টাকা, 3.5 কোটি, 4.5 কোটি টাকা খরচ করে। কি কারণে গেলেন? তারেক জিয়ার কাছ থেকে একটা কলম আর খাতা আনার জন্য। একটা কলম আর খাতা আনার জন্য তারেক জিয়ার কাছ থেকে উনি 4.5 কোটি টাকা খরচ করে লন্ডন গেলেন। উনি আদমের ব্যবসা করার জন্য জাপান গেলেন। উনি 10 মাসে কি এনেছে? একজন নতুন বিনিয়োগ এসেছে। আপনি বিভিন্ন মামলার কথা বলছিলেন, যেই মামলাগুলা তারা মনে করেছিল যে মামলাগুলো কখনো হবে না, বিচার হবে না, সেগুলো বিচার হয়েছিল, মামলাগুলো আদালতের নজরে আনা হয়েছিল। এবং আপনাদের একজন স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক, তিনি আমাদেরকে ইন্টারভিউ দিয়ে বলেছেন আইনমন্ত্রী এত ধীরগতির ছিলেন যে মামলাগুলো শেষ করেন নাই। সেই মামলাগুলা অসমাপ্ত অবস্থায় ছিল, এজন্য মামলাগুলো সব খালাস হয়ে তারা পার পেয়ে গেল। না, আপনি যেটা বলছেন আইনমন্ত্রী কি কারণে এটা ধীর ভাবে নিয়েছেন, এটা আইনমন্ত্রী ব্যাখ্যা দিতে পারবেন। তবে কিছু আমাদের ভিতরে তো কিছু সুবিধাবাদী লোক ছিল, আমাদের কিছু ভুল ত্রুটি তো ছিলই। জননেত্রী শেখ হাসিনা দেশটাকে সততার সাথে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আমরা যা তার সহযোদ্ধা ছিলাম, আমাদের কিছু ভুল ত্রুটি তো ছিলই। ভুল ত্রুটি, এমন ভুল ত্রুটি আপনারা শেষ মুহূর্তে বিশাল একটা রাজনৈতিক দল সমস্ত রাজনৈতিক সংগ্রাম প্রত্যাহার করে আপনারা ঘরে বসে ঢুকে গেলেন, আর তারা পুরো মাঠটা দখল করে নিল। দেখেন, আমি ভাই এই বিষয়টা অনেকে জানে যে আমরা এই কর্মসূচি ঘোষণা দেইনি। মূলত আমরা প্রথম দিলাম 1 আগস্ট শোক র্যালি, ইঞ্জিনিয়ার স্ট্রিট থেকে 32 নম্বর পর্যন্ত আমার র্যালি যাবে। এরপর আমরা 3রা আগস্ট আমরা ঢাকার সমাবেশ ডাকলাম, এবং আমাদের প্রস্তুতি যে মিনিমাম 10 লক্ষ লোক ঢাকায় সমাবেশ হবে। আমাদের আগের দিনে সন্ধ্যার সময় আমরা যখন 3 নম্বর আওয়ামী লীগ সভানেত্রীর দলীয় কার্যালয়ে আমরা যখন বসা সবাই কেন্দ্রীয় নেতৃবৃন্দ, তখন আমাদের কাছে মেসেজ আসলো যে আগামীকালের সমাবেশটাও করা যাবে না। এই যে ছাত্রদের আন্দোলন, প্রশাসন এটাকে তারা এটা ম্যানেজ করবে, আমরা মাঠে নামলে রক্তপাত হবে। হ্যাঁ, নেত্রী বলেন ঠিক আছে, আমরা রক্ত চাই না, আমরা কোনো মায়ের কোল খালি হোক বা রক্তপাত হোক, সংঘর্ষ হোক, এটা চাই না। এটা জননেত্রী শেখ হাসিনা বললেন। যদি এই আন্দোলন আলোচনা করে তারা যে দাবি, তাদের দাবি মেনে নেওয়া হচ্ছে, তারপরে যদি প্রত্যাহার করে, এখানে আমরা রক্তপাত চাই না, যার ফলে কর্মসূচি প্রত্যাহার করা হলো। আমরা যদি 3 তারিখে সমাবেশ, সরল বিশ্বাসে রক্তপাত এড়াতে কর্মসূচিগুলো প্রত্যাহার করেছেন। এখন কি মনে হয় প্রত্যাহার যে করানো হয়েছিল, আপনার পরামর্শ দেওয়া হয়েছিল, সেগুলো ষড়যন্ত্র ছিল? আমি মনে করি এই সমাবেশ পিছনে কোন একটা ষড়যন্ত্র ছিল, আজকে মনে হয়। কারণ আমরা যদি সেদিন আমাদের সমাবেশ আমরা যদি করতে পারতাম, এবং আমাদের বললাম যে আমাদের প্রায় 10 লক্ষ লোকের আমাদের লক্ষ্য ছিল সমাবেশ উপস্থিত, ঢাকার সমাবেশ, এবং আমরা মনে করি কেউ গণভবন তো দূরের কথা, প্রেস ক্লাব থেকে গণভবন পর্যন্ত কেউ রাস্তায় নামার সাহস করতে, কারণ আমাদের সমাবেশ থাকত। আমরা কাউকে আঘাত করার জন্য সমাবেশ আহ্বান করি নাই,
আমরা সন্ত্রাস, নৈরাজ্য, ষড়যন্ত্রের বিরুদ্ধে, জঙ্গির বিরুদ্ধে আমরা সেদিন সমাবেশ ডেকেছিলাম। সেদিন ছাত্রদের বিরুদ্ধে আমরা সমাবেশ ডাকিনি, সাধারণ মানুষের বিরুদ্ধে আমরা সমাবেশ ডাকিনি। আমরা ডেকেছিলাম সন্ত্রাস, নৈরাজ্য, ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা সমাবেশ ডেকেছিলাম। আমরা যদি সেই সমাবেশ করতে পারতাম, আমরা মনে করি হয়তো আজকে এই অবস্থা হতো না। আপনাদের ক্ষমতাচ্যুত করতে ইউএসএইডের টাকা, ডিপ স্টেটের টাকা, এগুলো নানা জনের কাছে গিয়েছে, এগুলো বলা হচ্ছে। কিন্তু গণভবনকে যেসব গোয়েন্দা সংস্থার নেতৃত্বে ছিল এবং তারা নানা কর্মসূচি প্রত্যাহার করাচ্ছিল এবং ওইদিকে খবর দিচ্ছিল, তাদের খবরের ভিত্তিতে 6 তারিখে প্রোগ্রাম 5 তারিখে এসেছে। এখন কি মনে হয় টাকা পয়সা সেই গোয়েন্দা সংস্থার কাছেও গিয়েছিল? না, আপনার যে যুক্তি, এটাকে আমি অস্বীকার করি না, কিন্তু আমি তো এই বিষয়ে কিছু জানি না, এই ব্যাপারে তো আমি কোনো মন্তব্য করতেছি না, কিন্তু আপনার যুক্তিকে আমি অস্বীকার করি না। আপনি যে চিন্তা করছেন, আপনি যে এখন আপনাদের মানে কোনো পর্যালোচনা হয় নাই এখন পর্যন্ত, কোনো পোস্টমর্টেম করেন না আপনারা একসাথে বসেন আজ পর্যন্ত? আমরা হয়তো ধরেন না, আমাদের তো বিভিন্ন জন বিভিন্ন জায়গায় পালিয়ে আছে, এটা বাস্তব। আমরা এইভাবে, আপনি যেটা বলছেন যে ফর্মাল বসে এটা বিস্তারিত আলোচনা করা হয় না, কারণ আমাদের নেত্রী, আমাদের সেন্ট্রাল কমিটি বা আমাদের যারা উপদেষ্টা কমিটি আছেন, আমাদের নেতৃবৃন্দ, হ্যাঁ, আমরা সবাই যে এক জায়গা বসবো, আমাদের নেত্রীর সাথেও আমাদের এই ব্যাপারে কথা নেই। ইভেন আমাদের দলের সাধারণ সম্পাদক, হ্যাঁ, ওনার সাথেও কিন্তু আমাদের এই কখন মানে আমার দেখা হয়, কথা হয়নি। তো আমরা তো এক জায়গা বসলে, এখনকার যুগে তো কথা দেখা হওয়ার দরকার নাই। আপনারা টেলিগ্রাম গ্রুপে এত কথা বলতে পারেন, অনলাইনে আপনারা একটা কোভিড সামাল দিয়েছেন, করোনা ভাইরাস, সারা বাংলাদেশের বিশাল একটা করোনা ভাইরাস সামাল দিয়েছেন অনলাইনে কথাবার্তা বলে। এখন কি অনলাইনে দেখেছেন, আমরা অনলাইনে কথাবার্তা পেয়ে আমরা কিন্তু কর্মসূচি ঘোষণা করছি। আমরা 16ই জুলাইকে আমরা এটাকে আমরা আপনার ষড়যন্ত্র, জঙ্গি ও ফ্যাসিস্টের উত্থান দিবস হিসেবে আমরা এটা কর্মসূচি পালন করব। আমরা 5ই আগস্ট এটা ছাত্র জনতা, পুলিশ ও গণতন্ত্র হত্যা দিবস হিসেবে পালন করব। এই কর্মসূচিটা কিন্তু প্র্যাকটিক্যালি পালন হচ্ছে টেলিগ্রাম গ্রুপে। না, আমরা ধরেন চেষ্টা, আমরা আপনি যেটা বলছেন টেলিগ্রামে হচ্ছে ঠিকই আছে, আমরা চেষ্টা করছি মিছিল অর্গানাইজ করা, মানুষ নেতা কর্মীদের মাঠে নামানোর জন্য আমরা চেষ্টা করছি। কিন্তু যেভাবে দেখেন, আপনি এর ভিতরে দেখেছেন নেত্রকোনা একটা মিছিল হয়েছে, আমাদের নেত্রকোনা জেলা পরিষদের চেয়ারম্যান প্রশান্তর বাড়িতে ঢুকে তার বাড়িতে কিছু রাখে নেই, তছনছ করে দিচ্ছে। শুধু প্রশান্তর বাড়ি না, ওই মিছিলে যারা ছিল তাদের প্রত্যেকের বাড়িতে যে হামলা করেছে। এটা এস এম কামাল হোসেন, আপনারা দীর্ঘদিন বিরোধী দলে ছিলেন, আমরা আপনাদের বিরোধী দলে দেখে দেখে আমরা কিন্তু রিপোর্টিং এ বড় হয়েছি। সেই দলটা, সেই কর্মী বাহিনী গত 15 বছরে ক্ষমতার ভেতরে থেকে এনজয় করা কর্মী বাহিনী, সেটা মাঠে নামানো যাচ্ছে না, সেটা কি মনে করেন? না, কর্মীরা মাঠে নামার জন্য প্রস্তুত আছে। পরিবেশটা আপনি যেটা বলছেন 75-এর চাইতে এবারের পরিস্থিতিটা আরো বেশিও খারাপ অবস্থা, এটা আপনি উপলব্ধি করছেন। কারণ 75-এর 15 আগস্টের পর মুক্তিযুদ্ধের পক্ষে সাংবাদিকদের এইভাবে হামলা করা হইতো না, হত্যা করা হইতো। আপনি দেখছেন এইভাবে সাধারণ মানুষ আওয়ামী লীগ করে, জয় বাংলা বলে, তার উপরে এইভাবে হামলা হতো। দলের দায়িত্বপ্রাপ্ত নেতা কর্মী যাদের পদ পজিশন আছে তারা তো আছেই, যে বাড়িটা মনে করে এরা নৌকায় ভোট দেয়, তাদের উপর যে হামলা করছে। একটা এলাকায় ছোট একটা মিছিল হচ্ছে, সেই গ্রামে বাড়িতে বাড়িতে যে হামলা হচ্ছে, যার ফলে আমাদের নেতা কর্মীরা
এক জায়গায় অবস্থান নিয়ে যে প্রতিরোধ করবে সেই অবস্থাটা তৈরি হচ্ছে না। আজকে সকল শক্তি এক হয়ে, কারণ এই লড়াইটা তো যারা আজকে ক্ষমতা নিছে, এটা তো ক্ষমতার পরিবর্তনের হয়নি। ব্যক্তি শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী থেকে সরিয়ে গিয়ে ডক্টর ইউনূসকে বসানো হয়নি। এটা মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, অসাম্প্রদায়িক বাংলাদেশের প্রতীক হচ্ছে শেখ হাসিনা। তাকে সরিয়ে জঙ্গি, তথাকথিত মব সন্ত্রাস, জামাত বিএনপির প্রতিনিধিত্ব হচ্ছেন ডক্টর ইউনূস। রাজনৈতিকভাবে আপনি ৭১-কে ২৪-এর সাথে মিলাইতে চাচ্ছে, ৭১-কে মুছে ফেলাইতেছে। শেখ হাসিনা ৭১-কে রক্ষা করতে চায়, আপনি ৭১-কে রক্ষা করতে চান। শেখ হাসিনা বাংলাদেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে যেতে চান, আর আপনি বাংলাদেশকে সুন্দর সুন্দর কথা বলে আপনি পাকিস্তানের অবস্থানে নিয়ে যেতে চান, ৭১-কে মুছে ফেলাতে চান। পরিবর্তনটা এইখানে হয়েছে। এই লড়াইটা তো কঠিন লড়াই, গণতন্ত্রের জন্য লড়াই, ক্ষমতা পরিবর্তনের লড়াই। তার চাইতে আমি মনে করি এবারের লড়াই গণতন্ত্র, ক্ষমতার পরিবর্তন শুধু নয়, এবার তো চেতনার পরিবর্তনের লড়াই হচ্ছে। চেতনার পরিবর্তনের লড়াই হচ্ছে। ৭১-কে নিয়ে ৭১ থাকবে কি থাকবে না, শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে ৭১-কে মুছে ফেলানোর জন্য। আপনি একটা বিষয় বোঝেন, শেখ হাসিনা ১৫ বছর ক্ষমতায় ছিল, যে অপপ্রচার, যে মিথ্যাচার করা হতো সেটা কিন্তু প্রমাণ করতে পারছে না। শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে ৭১-কে মুছে ফেলানোর জন্য, মুক্তিযুদ্ধকে মুছে ফেলানোর জন্য। সেই লড়াইটা তো সেই এই মুছে ফেলাই চলে চলে ৭১-এর পক্ষে যারা আছে তাদেরকে ধরো, মারো, সন্ত্রাস করো, নৈরাজ্য করো। একটা আপনি ক্ষমতার পরিবর্তন হয়েছে, তাহলে ওই কুমিল্লার হিন্দু মেয়েটা কি অপরাধ করছে? মন্দির ভাঙা হচ্ছে কেন? তারা তারা যা করছে সবই তাদের পরিকল্পনা বাস্তবায়ন নিয়ে করছে। আপনি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির নেতৃত্বে আছেন, আপনি আগেও ছিলেন, এখনো আছেন। এই গত 10 মাসে আপনার যে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি যে আপনার 14 দল ছিল, এই 14 দলের একটা বৈঠকও কোনো জায়গায় আজ পর্যন্ত আপনারা অনলাইনে করেছেন। এক জায়গায় 14 দলের একটা টেলিগ্রাম বৈঠক করেছেন, সমাবেশ করেছেন, এমনও কোনো দৃষ্টান্ত নাই। ভাই, আপনি যেটা বলছেন, ধরেন আমি আপনার যেটা, যে ব্যর্থতা আমাদের আছে সেটা তো আমি অস্বীকার করি না। হ্যাঁ, আমরা 14 দলগতভাবে টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে বসতে পারি নাই। আমরা যেভাবে সবাই ঐক্যবদ্ধ, সবাই কিন্তু আসলে মানে আরো এই যে আপনি একটা সত্য কামাল হোসেন, আরো একটা সত্য কি জানেন? আমরা আপনাদের কথা নিয়ে আসার জন্য আমরা এই প্ল্যাটফর্ম গুলো তৈরি করেছি। আপনাদের কথা বাংলাদেশের মূলধারার মিডিয়া তারা আনে না বা আনতে পারছে না। এই আপনাদের নিয়ে যখন আমরা লাইভ প্রোগ্রাম করতে যাই, তখন লাইভের নিচে এসে যারা অভিযোগগুলো করে আপনাদের বিরুদ্ধে, তারা বেশিরভাগ হচ্ছে আপনাদের নেতা কর্মী। তাদের এত হতাশা, এত ক্ষোভ, এত এত উদগীরণ তাদের আর কি, এগুলোও তাদের কাছে, তাদের সাথে কথা বলা হচ্ছে না। তাদের ক্ষোভগুলা, তারা একটা চায়, নেতৃত্ব চায়, আর তো কিছু চায় না। শোনেন, আমি আপনাদের বলি, এই যে আমাদের নেতা কর্মীদের যাদের ক্ষোভ, দুঃখ, কষ্ট আছে, এটা অস্বাভাবিক কিছু। মানে এটা স্বাভাবিক আমি মনে করি। কারণ তারা যেভাবে নির্যাতিত হচ্ছে, বাড়ি থাকতে পারতেছে না। আপনি এই যে ২টি ঈদ গেল, যারা ছাত্র তারা বাবা মার সাথে ঈদ করতে পারছে না। ছাত্রত্ব চলে যাচ্ছে। মেডিকেল কলেজের ছেলে মেয়েরা ছাত্রলীগ করার অপরাধে পরীক্ষা দিতে পারছে না, তাদেরকে বহিষ্কার করা হচ্ছে।
ঢাকা এইচএসসি বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিতে পারে না, এইচএসসি পরীক্ষা দিতে পারে না, ঢাকা শুনেছি। বিশ্ববিদ্যালয় এসএসসি পড়তে একটা ছেলে তার পরীক্ষা দিতে পারে। এই ক্ষোভ, দুঃখ, কষ্ট এটা ধরেন থাকা স্বাভাবিক। আমরা মনে করি হ্যাঁ, নেতাকর্মীরা আমাদের কাছে পেতে চায়। যে আমরা কাছে থেকে নেতৃত্ব দেই। আমরাও বিশ্বাস করি যে আমাদেরও জীবনের রিস্ক নিয়ে আমাদেরও এই জায়গাটা তৈরি করা উচিত। এই কারণে আমরা সাংগঠনিকভাবে চিন্তা ভাবনা করছি। পরিবেশটা একটু অনুকূল হলে অবশ্যই আমরা যারা নেতৃবৃন্দ গা ঢাকা দিয়ে আছি, পালিয়ে আছি, আমরা মনে করি এই সংকট থেকে উত্তরণের জন্য এই যে রাজনৈতিক লড়াই, এই লড়াই জিততে হলে আমাদের সকলকে একসাথে রাজপথে নামতে হবে। মরলে একসাথে মরতে হবে, বাঁচলে একসাথে বাঁচতে হবে, জিতলে একসাথে জিততে হবে। কারণ আমরা মনে করি যে আমরা একটা পরিবার, তার নেতা হচ্ছে শেখ হাসিনা। আমরা লড়াই করব একসাথে, জিতবো একসাথে, বাঁচলে একসাথে বাঁচবো, মরলে একসাথে মরবো। এবং আমরা বিশ্বাস করি যে এই লড়াইয়ে আমাদের নেত্রী, জননেত্রী শেখ হাসিনা যখন আল্লাহ রক্ষা করেছেন ২৪-এর ৫ই আগস্ট, আমরা মনে করি শেখ হাসিনার নেতৃত্বে আমরা এই লড়াইয়ে সারা বাংলাদেশের ৭১-এর চেতনাকে যারা ধারণ করে, তারা ঐক্যবদ্ধ হয়ে এই ৭১-কে যারা মুছে ফেলাতে চায়, যারা ষড়যন্ত্র করে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছে, আমরা তাদের বিরুদ্ধে লড়াই করে এই দেশটাকে ৭১-এর চেতনায় ফিরিয়ে আনতে পারবো। এটি আমরা বিশ্বাস করি। এটা সম্ভব আপনাদের পক্ষে? আরেকটা ব্যাপার কেমন আছেন আমি একটু জানতে চাই তথ্য হিসাবে আর কি। মনে করেন অস্ট্রেলিয়াতে যারা আওয়ামী লীগ করে, আওয়ামী লীগের তারা একটা প্রকাশ্য বৈঠক করতে পারে, এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেয়। ইংল্যান্ডে সাবেক মন্ত্রীদের অনেকে এখন ইংল্যান্ডে আছেন। সর্বশেষ একটা প্রোগ্রামে একটা মঞ্চের প্রথম সারির সবাই ছিলেন তাদের লোকজন। ভারতে কি আপনারা এটা কি আইনগতভাবে বা কোনো সমস্যায় এই ধরনের কোনো সমাবেশ করতে পারেন না, বৈঠক করতে পারেন না? না, আমরা তো ধরেন ভারতে আছি যেখানে, ভারতে মানে কি আমি তো ধরেন প্রায় বাংলাদেশের ভিতরে, বর্ডারের কাছে বাংলাদেশের ভিতরে। ঠিক আছে? এখন এই যে ফোনে আলাপ হয়, এইখানে তো আর আপনি এইখানের সবাই বসতে পারবে কিনা এটা আসলে এখানকার নিয়মকানুন আমি কিছু, ভারতের নিয়মকানুন আমি কিছু জানি না। কারণ আমরা কে কোথায় আছি এটা যে পত্রিকায় যে যাবে বলুক, আমাদের সাথে ফোনে কথা হয়। যেমন আমি ধরেন বাংলাদেশের কাছে, বাংলাদেশের ভিতরেই বলা চলে আসি। তো এখন যেটা হচ্ছে যে এটি কে কোথায় আছে এটা আমাদের অনেক দেখা হয় না। আপনি যেটা বলছেন লন্ডন বা অস্ট্রেলিয়া যারা আছে, হ্যাঁ, সেইখানে তো এই সুযোগটা আছে। এইখানে এই সুযোগ ভারতে এই সুযোগ আছে কিনা আমার জানা নেই। যেমন মনে করেন ৭১ সালের ১০ই এপ্রিল আগরতলা সার্কিট হাউসে বাংলাদেশের সব এমএলএ এমপিএ যারা ভারতে তখন ছিলেন তাদের একটা বৈঠকে সংবিধানের ঘোষণাটা হয়, মুজিবনগর সরকারের ঘোষণাটা হয়, তারপর সেটা ১৭ এপ্রিল দিয়া শপথ হয় সেটা। তেমন তো বৈঠক তখনও হয়েছে কিন্তু এখন ৭১-এর প্রেক্ষাপট আর এই ২৪-এর প্রেক্ষাপট তো এক না। কিন্তু রাজনৈতিক লক্ষ্য উদ্দেশ্য এক। ৭১-এ যারা পরাজয়বরণ করেছে তারা ২৪-এ জয়লাভ করেছে। প্রতি বিপ্লব হয়েছে। এই আপনার কি প্রতি মনে হয় এস এম কামাল হোসেন এরশাদ আন্দোলনের সময় আপনার অনেক অনেক বিপ্লবী কর্মসূচি ছিল, বয়সও ছিল তখন। এখন কি মনে হয় আপনার? এখন কি আপনার রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে কিছু অর্জন করতে পারবেন না অন্য কিছু লাগবে আপনার? শোনেন, আওয়ামী লীগ তো রাজনৈতিক কর্মসূচির মাধ্যমেই সব লড়াইয়ে জিতছে। অতীত টানতে আপনি তো অতীত, আওয়ামী লীগের অতীত আমার চাইতে কম জানেন না আরকি। আওয়ামী লীগ, আইয়ুব খান আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল বাংলাদেশ, বঙ্গবন্ধু ৬ দফা দিছে, শেখ মুজিব থেকে বঙ্গবন্ধু হইছে। ইয়াহিয়া খান আওয়ামী লীগ নিষিদ্ধ করেছিল, ইয়াহিয়া খান বিদায় নিছে। আওয়ামী লীগের নেতৃত্বে, হ্যাঁ, বঙ্গবন্ধু জনগণের হৃদয় জয় করেছিলেন এবং বাংলাদেশ স্বাধীন হয়েছে। ৭৫ সালের ১৫ আগস্টে বঙ্গবন্ধুকে হত্যা করার পর অবৈধভাবে সামরিক শাসকরা আওয়ামী লীগকে ধ্বংস করতে চেয়েছে। সেই সময় ৪.৫ লাখ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু
বঙ্গবন্ধু তনয় জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেই অন্ধকার যুগে আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছে এবং আল্লাহর রহমতে 96 সালে লড়াই সংগ্রাম করে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করে ক্ষমতায় এসেছে। 2001-এও আওয়ামী লীগের উপর আঘাত এসেছে, আপনি জানেন। শেখ হাসিনাকে 2021 আগস্ট হত্যা করার চেষ্টা করে গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে। আল্লাহ সেদিন তাকে রক্ষা করেছে। শেখ হাসিনা আওয়ামী লীগকে বারবার, বঙ্গবন্ধু আওয়ামী লীগকে বারবার আপনার ধ্বংস করার চেষ্টা করা হয়েছে, কিন্তু ঘুরে দাঁড়িয়েছে। আমি মনে করি এবারও আল্লাহ যখন জননেত্রী শেখ হাসিনাকে বাঁচিয়ে রেখেছে, আমরা মনে করি এই যে রাজনৈতিক লড়াই, এই লড়াইয়ে আমরা ইনশাআল্লাহ শেখ হাসিনার নেতৃত্বে আমরা জয়লাভ করব। কারণ আমরা ক্ষমতায় যাওয়ার জন্য লড়াই করছি না, এখন আমরা লড়াই করছি 71-এর চেতনাকে রক্ষা করার জন্য, মুক্তিযুদ্ধের চেতনাকে রক্ষা করার জন্য। ক্ষমতায় বঙ্গবন্ধুর তনয় প্রধানমন্ত্রী হয়েছেন এবং তিনি যা করেছেন দেশের জন্য, এটা দেশের মানুষ যতদিন বাংলাদেশ থাকবে বঙ্গবন্ধুকে যেমন দেশ স্বাধীনের জন্য, একটি স্বাধীন দেশ প্রতিষ্ঠার জন্য স্মরণ করবে, বাংলাদেশকে বিশ্বের দরবারে উন্নয়নশীল দেশ, মর্যাদাশীল দেশ হিসেবে প্রতিষ্ঠা করার জন্য শেখ হাসিনাকে বাঙালিরা সারা জীবন মনে রাখবে। আপনাদের নেতা কর্মীদের সাথে যখন আমরা আলাপ করি, মাঝে মাঝে মনে হয় তারা কোনো ভুলের মধ্যে আছেন। তারা কেউ মনে করেন ভারত কিছু করে দেবে, কেউ মনে করেন সেনাবাহিনী কিছু করে দেবে। না, এটা ধরেন, এটা হয়, হ্যাঁ, এটা ধরেন আমি আপনারা বলি, এইভাবে 15 বছর আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলাম। হ্যাঁ, আমরা ধরেন আমাদের একটা আত্মবিশ্বাস ছিল যে আমাদের নেত্রী সততার প্রতীক, উনি সব দিক খবর রেখে উনি দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, নেত্রী হয়তো ধরেন আমার উপর বিশ্বাস করেছে, আমি হয়তো বিশ্বাসঘাতকতা করেছি। নেত্রী হয়তো আপনার উপর বিশ্বাস করেছেন, আপনি হয়তো বিশ্বাসঘাতকতা করেছেন। শেখ হাসিনার যে আত্মবিশ্বাস, শেখ হাসিনার যে দূরদর্শী নেতৃত্ব, শেখ হাসিনা যে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারেন, এটা আমাদের বিশ্বাস, আমরা জানি। কিন্তু এবারের এই লড়াইয়ে আমরা মনে করি আমরা কেউ না কেউ হয়তো নেতৃত্ব দেওয়ার দায়িত্ব সঠিকভাবে পালন করি, যার ফলে আজকের এই অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং নেতাকর্মীদের যে বিশ্বাসের জায়গা, সেটা নষ্ট হয়েছে। এটা আমাদেরকে, আপনাদের নেতা কর্মীদের অনেকেই বলেন আপনার সাধারণ সম্পাদক যথাযথ দায়িত্ব পালন করতে পারেন নাই। আগে সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম যেমন ছিলেন, কর্মীদের মনের কথা বুঝতেন, এই সাধারণ সম্পাদকের সমস্যা ছিল। আপনারা কি মনে করেন এটা? না, দলের সাধারণ সম্পাদক আমরা তো যৌথভাবেই সিদ্ধান্ত নিত, উনার কারণে এটা হয়েছে, এটা আমি মনে করি। দলের সাধারণ সম্পাদক আমরা যৌথভাবেই সিদ্ধান্ত নিত। আমরা যদি বলি যে আমরা যারা কেন্দ্রীয় নেতা ছিলাম বা মন্ত্রী পরিষদে ছিলাম, আমরা নেত্রীর মেসেজটাকে আমরা হয়তো সবাই সঠিকভাবে ধারণ করতে পারি, সেই ব্যর্থতা আমি আমার ব্যর্থতা স্বীকার করে নিতে। সাধারণ সম্পাদকের বাথরুমের গল্প কি আপনাদের ক্ষতিগ্রস্ত করেছে? এই ব্যাপারে আমার কোনো মন্তব্য নাই। 16 জুলাইয়ের পরে আপনাদের কর্মসূচিটা কি? 16 জুলাই পরে আমাদের 5ই আগস্ট হচ্ছে আমাদের ধরেন ছাত্র জনতা, পুলিশ ও গণতন্ত্র হত্যা দিবস হিসেবে আমরা পালন। 5ই আগস্ট পর্যন্ত, 8ই আগস্ট কোনো কর্মসূচি নেই। 8ই আগস্ট হচ্ছে সংবিধান লঙ্ঘন ও কালো দিবস। 15 আগস্ট জাতীয় শোক দিবস। 15 আগস্ট জাতীয় শোক দিবস আছে। কোনো একটা দিন বাংলাদেশে মানুষের ঢল নামবে, এমন কোন সম্ভাবনা আছে? শুনেন, 21 বছর লড়াই করছে মানুষ, মনে করছে কিছু হয়নি, কিন্তু মানুষ ঘুরে দাঁড়াইছে। আবার 2001-এর পরেও নিশ্চিহ্ন করতে চাইছে, নিশ্চিহ্ন হয়নি, শেখ হাসিনাকে হত্যা করতে চাইছে।
বাংলাদেশের জনগণ রাস্তার ঠিকানা হচ্ছে শেখ হাসিনা। হ্যাঁ, আমার প্রতি জাতীয় নেতা কর্মীদের আস্থা কম থাকতে পারে, কিন্তু শেখ হাসিনার প্রতি আস্থা আছে। একদিন ঘুরে দাঁড়াবে। যেভাবে অত্যাচার নির্যাতন হচ্ছে, সাধারণ মানুষই একদিন রাস্তায় নামবে। অত্যাচার নির্যাতন করে কেউ ক্ষমতায় থাকতে পারে না। আজকে যারা স্বপ্ন দেখছেন, সেই স্বপ্ন একদিন ভাঙবেই। এখন অনেকের ভাঙছে না। আমরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বলছি, তারা বলছে জুলাই ভুল ছিল। জুলাইয়ের পক্ষের লোক এখন বলছে না জুলাই ভুল ছিল, আরো বলবে। কারণ জুলাই সত্যি ভুল ছিল। জুলাই ষড়যন্ত্রের জুলাই, জুলাই দেশ বিক্রির জুলাই, জুলাই গণতন্ত্র হত্যার জুলাই, জুলাই ৭১-এর চেতনা হত্যার জুলাই। সেই জুলাই যখন মানুষ বুঝতেছে, তখন তারাই ঘুরে দাঁড়াবে। আমরা এটা মনে করি। ভালো থাকবেন এসএম কামাল হোসেন। আমরা শেষ করব। ধন্যবাদ আপনাকে, আমাকে আপনার এই মাধ্যমে, আপনার এই ইউটিউবের মাধ্যমে কথা বলার জন্য, মানুষের সাথে কথা বলার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আশা করি আপনি ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন।